পরে হলো ইন্টিগ্রেশনের মাধ্যমে যাচাই করা। তাহলে তোমরা বুঝতে পারো যে ডেল্টা এইচ এর মান যদি নেগেটিভ হয় তাহলে বুঝবা তাপ উৎপাদী, আর ডেল্টা এইচ যদি পজিটিভ হয় তাহলে এটা শুধু এই তাপ হারি। এই সময়ের মধ্যে আশা করি এই জন্য বুঝতে পেরেছি। তাইলে প্রত্যেকটা বিক্রিয়ার ক্ষেত্রে আমরা ডেল্টা এইচ ভ্যালু বের করব। ডেল্টা এইচ এর ভ্যালু যদি নেগেটিভ আসে তাহলে বুঝতে হবে যে তাপ উৎপাদী বা এক্সোথার্মিক, আর যদি ডেল্টা এইচ এর ভ্যালু পজিটিভ আসে তাহলে বুঝতে হবে তাপহারী বা এন্ডোথার্মিক। তাহলে প্রথম রিঅ্যাকশন হচ্ছে C2 প্লাস CH2 থেকে C2H6, দ্বিতীয় রিঅ্যাকশন হচ্ছে C3H6 প্লাস 7O2, সেখান থেকে 4CO2 প্লাস 6H2O, আর তৃতীয়টা হচ্ছে N2 প্লাস O2, সেখান থেকে 2NO। এখন বইয়ের ভিতরে যেহেতু NO বন্ধন সেটা দেয়া নেই এই জন্য এখানে মেনশন করা হয়েছে। আর ঘ নাম্বার হচ্ছে C3H4 প্লাস CO2, সেখান থেকে 2CO2 প্লাস CO2। এখন ডেল্টা এইচ এর ভ্যালু কালেক্ট করে আমরা ডেল্টা এইচ এর ভ্যালু বের করে আমরা ডিসিশন দিব আর কি। আর তোমাদের বিচার মানে গাঠনিকটা লেখা তোমাদের জন্য কঠিন হয়ে যেতে পারে। এখন গাঠনিকটার জন্য আমি এই জন্য ভাবতেছি যে 2 দিনের ভিতরে এই গাঠনিকটা নিয়ে আমি একটা ক্লাস নিব। সেটা অধ্যায় 11 তোমাদের আছে, অধ্যায় 11 কভার করবে, প্লাস হচ্ছে তোমাদের এই চ্যাপ্টারের যে গাঠনিক লেখাগুলো সেই লেখাগুলো তোমাদেরকে হেল্প করবে আর কি। ঠিক আছে, তাইলে আমার মনে হয় না যে তখন আর সমস্যা হবে, মানে গাঠনিকটা লিখতে পারলে আর প্রবলেম নেই। তাইলে এখানে এখানে আমরা দেখতে যাচ্ছি যেটা C2H2 কে লিখবো কিভাবে। C2H2 হচ্ছে অ্যাসিটিলিন। আমরা না জানলে অবশ্যই লিখতে পারবো না, যদি জানি তাইলে আমরা লিখতে পারবো। তাহলে আপাতত আমরা লিখতেছি, পরে আমরা জেনে যাবো আর কি। নেক্সট একটা ক্লাস দিব না এটার উপরে, জানা হয়ে যাবে। তাহলে C2H2 কে যেমনি দেখানো হয়েছে তেমনি লিখতে হবে, কিন্তু H2 কে যেমনি লিখতে হবে সেটা তো আমরা জানি নাকি। H2 কে লিখতে হইলে দুইটা H দিতে হয়, মাঝে একটা সিঙ্গেল বন্ড দিতে হয়, এই তো। হুম, মানে হাইড্রোজেন স্যার। C6, C6 হচ্ছে ইথেন, CH4 হচ্ছে মিথেন, C6 হচ্ছে ইথেন। তাইলে সেই ইথেনের বিষয়টা এই সকল বন্ধন দেখিয়ে প্রদত্ত বিক্রিয়াটিকে নিম্নরূপে লেখা যায়। তাইলে অ্যাসিটিলিন C2H2 কে ভাঙা লিখলা, প্লাস হাইড্রোজেন লিখলা, আর ওখানে তুমি C2H6 কে লিখলা। C2H6 এর একদম জাস্ট মাঝে একটা হাইড্রোজেন লেখা আছে, ওই হাইড্রোজেনটা হবে না। ঠিক আছে, কোন হাইড্রোজেনটা বুঝতে পারছো না? ডান দিকের শব্দের লাস্টেরটা। না, ওই যে মাঝেরটা, মানে একটা হাইড্রোজেন তারপরে একটা কার্বন, উপরে দুটা হাইড্রোজেন, তারপরে একটা দাগ দিয়ে একটা হাইড্রোজেনের মতো দেখা যাচ্ছে না? সেম। হুম, ওইটা হবে না আর কি। মানে ওই ছেলে আর কি মিথেন লিখে ফেলছিল ভুলে, পরে দেখছে এটা ইথেন, তারপরে সেই করছে আর কি। তাইলে এখানে দেখে দেখে বলো যে বিক্রিয়কে কি কি বন্ধন ভাঙে, সেটা দেখে দেখে বলো। সংকেতটার দিকে তাকাও, তাকায় তারপরে দেখে দেখে বলো। হুম, এখানে কি বামে ডানে কাটাকাটি যায়? হুম, বামে ডানে কাটাকাটি যায়? হ্যাঁ স্যার। বাম দিকে দেখা যাচ্ছে CH আছে একটা, আর ডান দিকে
অ্যাসিটিলিন যৌগটা সিটো স্টকে যে করা হয়েছে সেখানে সিএইচ দুইটা, তাই না? সি সিঙ্গেল বন্ড দুইটা না? আর সি ট্রিপল বন্ড সি কয়টা? একটা। আর ডান দিকে সি সিঙ্গেল বন্ড হচ্ছে 6টা। আর সি সিঙ্গেল বন্ড সি কয়টা? একটা। ঠিক আছে, ডাইন ডাইন দিকটা খেয়াল করো ভালো করে। তীর চিহ্নের ডাইন দিক। সি সিঙ্গেল বন্ড এইচ কয়টা গুণা ফেলাও। সি সিঙ্গেল 6টা। বন্ড এইচ 6টা। আর সি সিঙ্গেল বন্ড সি কয়টা গুণা ফেলাও। সি এর সাথে সি মাঝে একটা দাগ, কয়টা? একটা। এবার তীর চিহ্নের বাম দিকে আসো। সি সিঙ্গেল বন্ড এইচ হইতেছে কয়টা? তীর চিহ্নের বাম দিকে দুইটা। আর সি ট্রিপল বন্ড সি কয়টা? একটা। আর এইচ সিঙ্গেল বন্ড এইচ কয়টা? একটা, নাকি এই যে বাইরে আবার 2 দিয়ে গুণা থাকার কারণে দুইটা হয়ে যাবে? 2টা হয়ে যাবে। দুইটা হয়ে যাবে। তাহলে কাটাকাটি যাচ্ছে কয়টা? বাম দিকে দুইটা সি সিঙ্গেল বন্ড এইচ আর ডান দিকে দুইটা সি সিঙ্গেল বন্ড এইচ কাটাকাটি যায়। তাহলে বাম দিকে বন্ধন ভাঙে, সি ট্রিপল বন্ড সি একটা ভাঙে, আর এইচ সিঙ্গেল বন্ড এইচ দুইটা ভাঙে, রাইট? বুঝার চেষ্টা করি এটা। তো আপনি বলছেন ওই যে ডান দিকে ওই এজটা তো হবে না, না মাঝখানে? না, মাঝখানে এইচটা হবে না, এটা ভুল ক্রমে হয়েছে। এখন আমি বলতে চাচ্ছিলাম যে বাম দিকে সি ট্রিপল বন্ড সি ভাঙে একটা, আর এইচ সিঙ্গেল বন্ড এইচ ভাঙে দুইটা, এটা বলতে চাচ্ছিলাম। ইয়েস স্যার। এগ্রি করো এবং এখানে কারণটা খুঁজে বের করো বা বলো যে সি সিঙ্গেল বন্ড এইচ বাম দিকে আমি লিখি নাই কেন। আমি বলি নাই কেন যে বাম দিকে সি সিঙ্গেল বন্ড এইচ বন্ধন ভাঙে দুইটা, এটা বলি নাই কেন, বলো। স্যার একটু আরেকবার বলবেন? হ্যাঁ, আমি বললাম যে বাম দিকে সি সিঙ্গেল বন্ড এইচ বন্ধন ভাঙে 2 মোল, এই কথাটা আমি বলি নাই কেন। শুধু বললাম যে সি ট্রিপল বন্ড সি ভাঙে 1 মোল, আর এইচ সিঙ্গেল বন্ড এইচ ভাঙে 2 মোল, কিন্তু বলি নাই যে সি সিঙ্গেল বন্ড এইচ ভাঙে 2 মোল বাম দিকে, সেটা বলি নাই কেন। কারণ ডান দিকের যে মাঝখানের এইচটা বাদ যাবে। ডান দিকে মাঝখানে নিচটা বাদ যাবে, সেটা তো তুমি বাদ দিয়ে তুমি লিখবা। দরকার হলে এখন সংকেতটা লেখো, তুমি খাতার ভিতরে লেখো। প্রথমে এইচ সিঙ্গেল বন্ড সি সিঙ্গেল বন্ড সি সিঙ্গেল বন্ড এইচ, আর দুইটা সি এর উপরে একটা করে হাইড্রোজেন, আর দুইটা সি এর নিচে একটা করে হাইড্রোজেন, এই তো। সেটা তো কারণ না, তুমি বলতে পারো নাই। কারণটা হচ্ছে এরকম যে বাম দিকে সি সিঙ্গেল বন্ড আছে, সি সিঙ্গেল বন্ড এইচ আছে দুইটা, আর ডান দিকে সি সিঙ্গেল বন্ড এইচ আছে 6টা। তাহলে বাম দিকে দুইটা আর ডান দিকে দুইটা যদি কাটাকাটি করি, তাহলে বাম দিকে সি সিঙ্গেল বন্ড এইচ থাকে না তো। আর ডান দিকে 6টা ছিল, 6টার জায়গায় 4টা হয়ে যায় না, যেটা যদি কাটা পড়ে। সেটা জানতে চাচ্ছিলাম আর কি, কালকের আইডিয়া গুলো। এটা না বুঝলে হবে না আবার। বলো বলো, তাড়াতাড়ি বলো। লেখা বলো। হুম। বলতে পারবে না কেন? তো সি কথাই তো। সিঙ্গেল বন্ড এইচ গুলো তো ডান পাশেও আছে, ভাঙে নাই। না, সি সিঙ্গেল বন্ড এইচ ডান পাশে তো তৈরি হয়েছে, তাই না? তাহলে ফাইনাল হিসাব, সি সিঙ্গেল বন্ড এইচ, সি সিঙ্গেল বন্ড এইচ ভাঙলো কয়টা?
বা তৈরি হলো কয়টা সেই হিসাব নিকাশ। স্যার দুইটা ফাংশনে তাহলে কালকে যা শিখেলাম বুঝলে গেছো? দুইটা ফাংশন কিন্তু ডান দিকেও তো সেই সিঙ্গেল বন্ডে 6টা আছে, আছে না? যদি থেকে থাকে তাহলে বাম দিকের ভাঙারটা আমি বলবো নাকি বলবো না? বাম দিকে ছিল থ্রি সিঙ্গেল বন্ডেজ 2টা আর ডান দিকে থ্রি সিঙ্গেল বন্ডেজ আছে 6টা। তাহলে দুটো দুটো তো কাটা গেল, তাহলে বাম দিকে থাকলো নাকি থাকলো না? থাকলো না, ডান দিকে কয়টা থাকলো তাহলে? 4টা। 4টা। এখন সবাই এটা বুঝে কিনা? আমি বলতে চাচ্ছিলাম যে তাইলে সি ট্রিপল বন্ড সি ভাঙে একটা, এইচ সিঙ্গেল বন্ড এইচ ভাঙে 2টা, এটা বলতে চাচ্ছিলাম। আর সি সিঙ্গেল বন্ড এইচ তৈরি হয় 4টা। সবাই এটা বুঝে কিনা? না বুঝলে তারা আগাতে পারতেছি না, তাই না? এইচ সিঙ্গেল বন্ড সি আর এইচ সিঙ্গেল বন্ড বন্ড এইচ তাই একই। আবার বলো। এইচ সিঙ্গেল বন্ড সি এবং সিঙ্গেল বন্ড এইচ একই। হ্যাঁ হ্যাঁ, একই একই, রাইট। এখন কি কনফিউশন দূর হয়েছে? হ্যাঁ, তাহলে এখন হিসাবটা এখন ওইটা নিয়ে ডাউট করতেছো যে হাই হ্যাঁ আমি তো এগুলি লিখবো কেমনে? আর এটা তোমার ওই মনে করো নেক্সট ক্লাসটা অ্যালকেন অ্যালকেন আর অ্যালকেন নিয়ে নিলে, অ্যালকেন নিয়ে নিলে তাইলে তুমি লিখতে পারবা, ওইটা সমস্যা হবে না। এখন ওই জিনিসটা ছাড়া বাদ বাকি অংশ বুঝো কিনা সেটা দেখো, যে গাঠনিক সংকেত লেখার ব্যাপারটা সেটা যদি তুমি না বুঝো তাহলে সেটা বুঝবা, অসুবিধা হবে না। কিন্তু এছাড়া বাদ বাকি যা বলেছি সেটা বুঝো কি? যে সি সিঙ্গেল বন্ড সি ট্রিপল বন্ড সি ভাঙে একটা, এইচ সিঙ্গেল বন্ড এইচ ভাঙে 2টা, আর সি সিঙ্গেল বন্ড এইচ তৈরি হয় 4টা। এটা বুঝো কিনা এই কথাটা? স্যার তাহলে ওই লাস্ট লাইন আবার লেখা যে আবার বিক্রিয়াতে 1 মোল সি সিঙ্গেল বন্ড এবং 6 মোল সি সিঙ্গেল বন্ড এইচ সৃষ্টি হয়। তো 4 মোল দেওয়ার কথা না? হ্যাঁ, তুমি তো দুই ভাবে করতে পারবা। তুমি যদি চাও যে তুমি বলতে পারো যে সি ট্রিপল বন্ড সি ভাঙে 1 মোল, সি সিঙ্গেল বন্ড এইচ ভাঙে 2 মোল, আর এইচ সিঙ্গেল বন্ড এইচ ভাঙে 2 মোল, আর সি সিঙ্গেল বন্ড এইচ তৈরি হয় 6 মোল। এইভাবে তুমি বলতে পারো। আবার যদি তুমি বাম দিক আর ডান দিক কাটাকাটি করো তাইলেও তুমি বলতে পারো। তুমি বলতে পারো যে সি ট্রিপল বন্ড সি ভাঙে 1 মোল, আর এইচ সিঙ্গেল বন্ড এইচ ভাঙে 2 মোল, আর সি সিঙ্গেল বন্ড এইচ তৈরি হয় 4 মোল। এটাও বলতে পারো তুমি। কি কিভাবে বলতে পারো বলো তাহলে? এখন এগুলি রাগ ঢাক করে লাভ নেই, তোমার বলতে বলতে পারতে হবে। কি কিভাবে তুমি বলতে পারো বলো, বলো বলো। স্যার এইচ সিঙ্গেল বন্ড সি ভাঙে 2 মোল, সি ট্রিপল বন্ড সি ভাঙে 1 মোল এবং এইচ সিঙ্গেল বন্ড এইচ ভাঙে 2 মোল এবং ভেঙে স্যার 6 মোল এই সিঙ্গেল বন্ড এইচ তৈরি আর হয়। আরেকটা যে তৈরি হয়, স্যার আর 1 একটাই মোল সিঙ্গেল বন্ড সি সি তৈরি বন্ড হয় না? সি। ইয়েস স্যার। হ্যাঁ, তাহলে এই জিনিসটা বুঝো তো নাকি? স্যার এটা বুঝতে পেরেছি। হ্যাঁ, এটা বুঝলে তো আর সমস্যা নাই। সবাই একটু দেখো, দেখো মানে রিয়েলাইজ করার চেষ্টা করো যে তুমি তুমি দুই ভাবেই করতে পারো। তুমি যদি চাও যে তুমি কাটাকাটি করে করবা না তাহলে করতে পারো, আর যদি চাও কাটাকাটি করে করবা তাহলে তুমি করতে পারো। আমি বলতে চাচ্ছিলাম যে যদি কাটাকাটি করো তাহলে সি ট্রিপল বন্ড সি ভাঙে 1 মোল, এইচ সিঙ্গেল বন্ড এইচ ভাঙে 2 মোল, সি সিঙ্গেল বন্ড এইচ তৈরি হয় 4 মোল, আর সি সিঙ্গেল বন্ড সি তৈরি হয় 1 মোল। এটা বলতে চাচ্ছিলাম। এটা বুঝলে বলো আর কি। ইয়েস স্যার বুঝেছি। হ্যাঁ, তাইলে মনে করো আমি সময় নিলাম বোঝানোর জন্য। তাহলে বলছো যে এই বন্ধন ভাঙতে প্রয়োজনীয় শক্তি, ঠিক আছে? এখানে যে লিখতে হবে যে বিক্রিয়াটিতে 1 মোল সি ট্রিপল বন্ড সি, 2 মোল সি সিঙ্গেল বন্ড এইচ এবং
এই 2 মোল H সিঙ্গেল বন্ড H এই ভাঙে। ঠিক আছে, এমনি লিখতে পারো, আবার তুমি কাটাকাটি করেও লিখতে পারো, তোমার ইচ্ছা। তাইলে তুমি দেখো যে বন্ধন ভাঙতে প্রয়োজনীয় শক্তি এখানে সবগুলো ধৈর্যই করছে। কারণ পোলাপান রিকোয়েস্ট করছিল স্যার কাটাকাটি করে বুঝি না, তখন আমি এমনি করাই দিচ্ছিলাম। তাহলে বন্ধন ভাঙতে প্রয়োজনীয় শক্তি এইটার কত, তোমার সি ট্রিপল বন্ড সি বন্ড এনার্জি বোধ হয় 812, তাহলে 1 গুণ 812। আর সি সিঙ্গেল বন্ড এইচ হচ্ছে 414, তাহলে 2 গুণ 414। আর তোমার এ সিঙ্গেল বন্ড এইচ হচ্ছে 436, তাহলে 2 গুণ 436, তাহলে 2512 কিলো জুল। আবার বিক্রিয়াটিতে 1 মোল সি সিঙ্গেল বন্ড সি এবং 6 মোল সি সিঙ্গেল বন্ড এইচ বন্ধন সৃষ্টি হয়। তাহলে নতুন বন্ধন সৃষ্টির যে নির্গত শক্তি সেটা যদি এইচপি হয়, তাহলে এইচপি হচ্ছে 1 × তোমার 344 প্লাস 250 400 6 জুল। মানে এটা মানে বন্ড এনার্জি গুলো বই থেকে দেখতে হবে। তাহলে সেখান থেকে তুমি পাইছো 2828 কিলো জুল। তাহলে ডেল্টা এইচ এর মান হচ্ছে এইচআর মাইনাস এইচপি। তাহলে 2512 কিলো জুল মাইনাস 2828 কিলোজুল, কিলোজুলটা দেয় না, এটা দিয়ে নিবা, ব্র্যাকেটের মধ্যে কিলোজুল দিয়ে নিবা ভিতরেই। তাহলে সেখান থেকে তুমি পাইবা মাইনাস 316 কিলোজুল। তাহলে ডেল্টা এইচ এর মান কি নেগেটিভ নাকি ডেল্টা এইচ এর মান পজিটিভ? নেগেটিভ। নেগেটিভ হইলে বিক্রিয়া তাপ উৎপাদী নাকি তাপহারী? তাপ উৎপাদী। তাপ উৎপাদী। তাহলে বুঝতে পারছো যে এটা তাপ উৎপাদী বিক্রিয়া হবে। জি স্যার। হ্যাঁ, লাস্ট টাইম দেখো, কোনো জায়গায় না বুঝলে বলো, কোনো জায়গায় না বুঝে থাকলে বলো, এখন একদম ছাইরা কাটতো। স্যার ঠিক আছে। পরের অঙ্কটা সেটা ছিল ইথেনের 2C2H6+7O2, সেখান থেকে ছিল 4CO2+6H2। তাহলে এগুলি আমরা জানি, CO2 কেমনে ভাঙতে হয়, H2O কেমনে ভাঙতে হয়, O2 কেমনে ভাঙতে হয়, সেগুলিতে আমরা আগে থেকেই জানি। আর আগের বিক্রিয়াটাতে আমরা C2H6 মানে ইথেনকে কেমনে ভাঙতে হয় সেটা আমরা দেখি। এখন তোমাদের জন্য টেস্ট, একটু বলো এই বিক্রিয়াতে সি সিঙ্গেল বন্ড এইচ বন্ধন কত মোল ভাঙে, আর সি সিঙ্গেল বন্ড সি কত মোল ভাঙে, ও ডাবল বন্ডও কত মোল ভাঙে। প্রথমে ভাঙারটা বলো, তারপরে গড়ার বিষয়টা আমরা বুঝতেই পারবো। বলো বলো বলো। সিঙ্গেল মোল এইচ ভাগে হচ্ছে 12টা। হ্যাঁ, আর আর 7 মোল ও ডাবল বন্ড ও ভাঙে। আর সি সিঙ্গেল বন্ড সিও তো ভাঙে, দেখা যাচ্ছে এটা হচ্ছে 2টা। দুইটা চার। ভাঙে। হ্যাঁ দুটো। দুইটা, ওই যে সি সিঙ্গেল বন্ড সি ব্র্যাকেটের ভিতরে আছে 1 মোল আর বাইরে আছে 2, তাইলে 2 আর কি গুণ দিতে বলছিলাম, তাইলে 2 মোল। এবার বলো যে সি ডাবল বন্ড ও তৈরি হয় কত মোল? 8। 8 মোল, ভেরি গুড। আর ও সিঙ্গেল বন্ড এইচ তৈরি হয় কত মোল? 12 মোল। 12 মোল। তাইলে তো আর অসুবিধা নাই, বুঝে গেছো। এখন খালি শুধুমাত্র একটু গাঠনিক সংকেত লেখার টেকনিক জানলেই তোমার মনে করে এই অঙ্ক করা তোমার কাছে ডাইল ভাত হয়ে যাবে। তাহলে এখন এই যে এই জন্য বলা হয়েছে বিক্রিয়াটিতে 2 মোল সি সিঙ্গেল বন্ড সি, 12 মোল সি সিঙ্গেল বন্ড এইচ এবং 7 মোল ও ডাবল বন্ড ও বন্ধন ভাঙে। সুতরাং বন্ধন ভাঙতে প্রয়োজনীয় শক্তি এইচআর সমান সমান, এটা পেয়ে গেছো, সেটা লিখে ফেলবা 9142 কিলোজুল। আবার বিক্রিয়াটিতে এখানে সিতে ছয় কাঠটা পড়ে নেই, ছয় কাঠ দিয়ে নিবা। বিক্রিয়াটিতে 8 মোল সি ডাবল বন্ড ও এবং 12 মোল ও সিঙ্গেল বন্ড এইচ সৃষ্টি হয়। সুতরাং বন্ধন সৃষ্টির যে নির্গত শক্তি এইচপি, ঠিক আছে, তাহলে সেটা দিয়ে নিবা। সি ডাবল বন্ড এর জন্য বন্ড এনার্জি ছিল 424 কিলোজুল/মোল ও সিঙ্গেল বন্ড এইচ এর জন্য ছিল 464, তাহলে সেখান থেকে তুমি পাবা 11360 কিলোজুল। তার মানে তোমরা একটা ব্যাপার খেয়াল করতেছো যে বন্ধন ভাঙতে যে পরিমাণ এনার্জি লাগে, নতুন বন্ধন সৃষ্টি হইলে সেই পরিমাণ এনার্জি নির্গত হয় না, ডিফারেন্ট হয়, এই তো। হ্যাঁ, এই জন্য সবসময় কি হয়, এই জন্য সবসময় কি হয়, এই জন্য সবসময় মনে করো এই যে কোনো একটা বিক্রিয়ায় তাপের পরিবর্তন ঘটে, রাসায়নিক বিক্রিয়ায় তাপের পরিবর্তন ঘটে, ঠিক আছে। আর যদি এমন হইতো যে এইচআর এবং এইচ এর মান একই হইতো, তাহলে ডেল্টা এইচ এর মান শূন্য হইতো, ঠিক আছে। ডেল্টা এইচ এর মান শূন্য হইতো, তার মানে এই বিক্রিয়ায় কোনো তাপ মানে তখন প্রডিউস হইতো না, আর কোনো তাপ শোষিত হইতো না। বুঝতে পারছি কিনা বলো। ডেল্টা এইচ এর মান যদি 0 হতো তাহলে কি হতো?
বিক্রিয়াতে চাপের পরিবর্তন হতো না। চাপের পরিবর্তন হতো না। ঠিক আছে, তাহলে এখানে তারপরে যে বিয়োগ করবা, তুমি দেখতেছো যে এইটার ছোট, তার তুলনায় এইচপি বড়, তাহলে বিয়োগ দিলে তোমার হবে নেগেটিভ। তাইলে তুমি ওই যে ডেল্টা এইচ ইকুয়াল টু এইচআর মাইনাস এইচপি 9142 কিলো জুল বিয়োগ 11360 কিলো জুল ইকুয়াল টু হচ্ছে মাইনাস 2218 কিলো জুল। তাহলে ডেল্টা এইচ এর মান যেহেতু নেগেটিভ, এই জন্য বিক্রিয়াটি তাপ উৎপাদী নাকি তাপহারী? চাপ উৎপাদী। উৎপাদী। তাপ উৎপাদী। ঠিক আছে, হয়ে গেল না? সহজ না অঙ্ক? স্যার বন্ধন তারপরে শক্তি কি শুধু বইয়ের গুলো পড়লেই হবে? না, যদি বাইরেটা থাকে তাহলে তোমাকে দিয়ে দিবে, বন্ধন শক্তির মান দিয়ে দিবে। বাইরেটা যদি দেয় স্যারেরা, তাহলে তোমাকে বন্ধন শক্তির মানটা দিয়ে দেওয়া হবে। বুঝেছো তাসিন? ইয়েস স্যার। মানে তখন যাতে তুমি বন্ধন শক্তির জন্য তোমার মনে করো অঙ্কটা যদি তুমি করতে না পারো, এই জন্য তারা তোমাকে সেটা দিয়ে দিবে। ঠিক আছে, কাজে আশা করি সমস্যা হবে না আর কি। ঠিক আছে, স্যার আর গ নাম্বারটা পারবা না তোমরা? গ স্যার ওই নাম্বারে উপরের দিকের লাইনটা ডেল্টা এইচ এর মান ঋণাত্মক, স্যার ঋণাত্মকের পরে কি কোনো চিহ্ন দেওয়া হবে? না, ওইটা কাটাকাটি। আর গ নাম্বার পারবা না তোমরা? গ নাম্বার এন ডাবল বন্ড ও বন্ড এনার্জি দেওয়া আছে 632 কিলো জুল পার মোল, এটা কিন্তু প্রশ্নেই দেওয়া আছে। বুঝেছো? প্রশ্নে দেওয়া আছে, ইয়েস তাহলে স্যার। সেখান থেকে ক্ষেত্রে ডেল্টা এইচ এর মান পাইবা কত? 180 কিলো জুল। মানে ইটার বাইর করবা আর এইচপি বাইর করবা। এন ট্রিপল বন্ড এন বন্ড এনার্জি হচ্ছে তোমার 946, ও ডাবল বন্ড ও বন্ড এনার্জি হচ্ছে 498, আর এন ডাবল বন্ড হচ্ছে তোমাকে 600 কত 32 তো দিয়েই দিল। তাহলে সেটা দিয়ে হিসাব করে তুমি এইচআর আর এইচপি বাইর করবা। এইচআর থেকে এইচপি বিয়োগ দিলে তুমি পাইবা ডেল্টা এইচ এর মান 180 কিলো জুল। তাহলে যেহেতু ডেল্টা এইচ এর মান পজিটিভ, এই জন্য বিক্রিয়া কি তাপ উৎপাদী হবে নাকি তাপহারী হবে? তাপহারী হবে। তাপহারী। করতে পারবা না? বলো। স্যার এখানে এন ডাবল বন্ড ও এর মান স্যার কোথায় দেওয়া? এন ডাবল বন্ড না তো এন ট্রিপল বন্ড। না স্যার ডান দিকেরটা বলেছিলাম। এন ডাবল বন্ড প্রশ্ন দেখো, প্রশ্নের মধ্যে দেয়া আছে, দেখো খেয়াল তো করো নাই। দেখছো যে প্রশ্নের মধ্যে যে দেয়া আছে গ নাম্বারে, ইয়েস স্যার। ওইটাই বলছিলাম যে যদি বাইরের কোনোটা হয় যেটা নাকি তোমার পক্ষে করা সম্ভব না হইতে পারে, সেটি টিচার তোমাকে দিয়ে দিবে। বুঝতে পেরেছো কি? ইয়েস স্যার। আর ছ নাম্বারে আসো এবার তাহলে, মানে বাস্তব জগতে বেশিরভাগ বিষয় তোমারই হয়, তাপউৎপাদী হয়। গ নাম্বারে আসো, গ নাম্বার হচ্ছে সিটু স্কোর ছিল, তাহলে সিটু স্কোর হচ্ছে তোমার ইথিন বা ইথিলিন। ইথিন বা ইথিলিন হচ্ছে সিটু স্কোর। ঠিক আছে, তাহলে ইথিন বা ইথিলিন যেহেতু সিটু স্কোর, তাহলে তুমি ওইটার সংকেতটা লিখতে তোমার কষ্ট হইতে পারে, কিন্তু ওই যে তোমার অ্যালকেন অ্যালকিন আর অ্যালকেন নিয়ে গবেষণার পরে সেটার কষ্ট হবে না বলেই আমি বিশ্বাস করি। তাইলে সিটু স্কোরে লিখবা প্লাস CO2 ছিল, তাহলে CO ডাবল বন্ডও দিবা। সেখান থেকে ছিল 2 মোল CO2 আর হচ্ছে তোমার 2 মোল H2O। এখানে মনে করো এই ছেলেটা লেখার সময় অনেক ভুল করে, ভিতরে তোমার ওই যে দেখো H2H যে লিখছে সেখানে আবার ও লেখা কাটাকাটি করছে। ঠিক আছে, তাহলে এখানে তুমি আহ বলো যে, একটু বলো যে কি কি বন্ধন ভাঙে, সেটা একটু দেখে বলতে পারো কিনা। কি কি বন্ধন ভাঙে টোটাল সেটা বলো। স্যার এইচ সিঙ্গেল বন্ড সি ভাঙবে স্যার 4টা। আচ্ছা সি ডাবল বন্ড সি ভাঙবে একটা, হুম, এবং ও ডাবল বন্ড ও ভাঙবে 3টা। হ্যাঁ, এবার বলো যে অন্য কেউ বলতে পারো, অসুবিধা নেই। সি ডাবল বন্ড ও তৈরি হবে কয়টা, আর ও সিঙ্গেল বন্ড এস তৈরি হবে কয়টা?
চারটা। সি ডাবল বন্ডেও কয়টা হবে? চারটা। চারটা। আর ও সিঙ্গেল বন্ড এইচ হবে কয়টা? চারটা। চারটা। তাহলে দেখো এই যে তুমি এইচআর আর এসপি এখানে হিসাব করা হয়েছে, তুমিও হিসাবটা করতে পারবে না? জি স্যার। তাহলে ওইভাবে কইরা আর কি করতে হবে। স্যার ঠিক আছে? হিসাবটা দেখাইতে হবে না শর্টে নাকি? তা এখানে মানে ওই যে মানে আমাদের তো অনেক বড় সিলেবাস থাকে, এটা দেখা যায় শেষ করতে সময় লেগে যায়, এই জন্য সব যে আমি সলিউশন দিতে পারি সেরকম না। পোলাপানে জিজ্ঞেস করি যে এটা পারবা কিনা, তখন পোলাপান বলে স্যার পারবো, ঠিক আছে তাহলে একটু এটা কইরো, আর না পারলে আমাকে বইলো, এইভাবে বলা থাকে পোলাপান। বুঝতে পেরেছো? হ্যাঁ, ইয়েস স্যার। তাইলে এটা তোমরা করতে পারবা কিনা সেটা জানতে চাচ্ছিলাম আর কি। স্যার পারবো। তারপরে বলছে ইথানলের দহন বিক্রিয়ায় তাপ উৎপন্ন তাপশক্তির পরিমাণ কত ক্যালোরি? ক্যালোরিতে চাচ্ছে। এই ক্যালোরি আর জুলের মধ্যে সম্পর্ক কি? স্যার 1 ক্যালোরি হচ্ছে 4.2 জুল, কিলোজুল। 4.2 জুল। কিলোজুল। 1 ক্যালোরি 4.2 জুল, কিলো জুল না, জুল। আর 1 কিলো ক্যালোরি হচ্ছে 4.2 কিলো জুল। যদি কিলো জুল স্যার তাহলে স্যার 4.18 জুল তো। হ্যাঁ 4.18 লেখা হয় আর 4.2 লেখা হয়, দেখি এখানে গোয়েন্দা স্যার ওই অনুসারে 4.18 লেখা হয়েছে। ইয়েস স্যার। ওকে, 4.2 দিলেও ভুল হবে না, সেটাও হবে না ভুল। তাহলে ইথানলের দহন বিক্রিয়া, তাহলে ইথানলের দহন বিক্রিয়ার সমীকরণ, ইথানল হচ্ছে C2H4 তাহলে C2H4 প্লাস 3O2, সেখান থেকে 2CO2 প্লাস 2H2O। তাহলে সকল বন্ধন দেখিয়ে বিক্রিয়াটিকে নিম্নরূপে লেখা যায়। দেখছো সে কি পরিমাণে কাটাকাটি করছে ইথানলে গাঠনিক সংকেত লেখার জন্য। হুম, খেয়াল করছো কত কাটাকাটি করছো? ইয়েস স্যার। তাহলে যেখানে কাটাকাটি করছে ওই জিনিসগুলো দিতে হবে না। যেমন ও এর পরে একটা এইচ লিখছে, ওই এইচ লিখে কাটাকাটি করছে, দেওয়ার দরকার নেই। আর এইচ এর আগে একটা ও লেখা কাটছে, সেটাও দেওয়ার দরকার নেই। আর প্লাস তো গ্রেগরিয়ানদের অন্যতম সমস্যা, তারা প্লাস লিখতে পারে না, প্লাস সাইন দিতে পারে না। সেও আর কি এরকম গ্রেগরিয়ান, তো এই জন্য প্লাসটা ভালো করে দিতে পারে না। তাহলে প্লাস 3O ডাবল বন্ড ও, সেখান থেকে হচ্ছে O2OCO প্লাস 3HO। ঠিক আছে না? এখন তুমি বিক্রিয়া কেন্দ্রে লিখবা সেই জিনিসটা ভুলে যাও। প্রথমে বলো যে এখানে কোনটা কত মোল ভাঙে, কোনটা কত মোল তৈরি হয়, দেখি বলো, দেখে বলো। C1 বন্ড H ভাঙবে 5টা, C1 বন্ড C ভাঙবে একটা, এবং C1 বন্ড O ভাঙবে একটা, হুম। O সিঙ্গেল বন্ড H ভাঙবে একটা, ও ডাবল বন্ড আর ও O ডাবল বন্ড O ভাঙবে 3টা। তৈরি হবে কি কি? C ডাবল বন্ড O হবে 4টা, এবং H সিঙ্গেল বন্ড O হবে 6টা। 6টা। গুড। সবাই যদি এটা বুঝি ভালো তো, তাহলে অনেক ভালো তো। এখানে সি সিঙ্গেল বন্ড সি ভাঙবে একটা, সি সিঙ্গেল বন্ড এইচ ভাঙবে 5টা, সি এর সাথে ও সিঙ্গেল বন্ডে আছে ইথানলের মধ্যে, সেটা ভাঙবে, আর ও সিঙ্গেল বন্ড এইচ ভাঙবে একটা। তাহলে কত, মানে দেখো বিক্রিয়াটিতে 1 মোল সি সিঙ্গেল বন্ড সি, 5 মোল সি সিঙ্গেল বন্ড এইচ, 1 মোল সি সিঙ্গেল বন্ড ও, 1 মোল ও সিঙ্গেল বন্ড এইচ এবং 3 মোল ও ডাবল বন্ড ও বন্ধন ভাঙে। তাহলে বিশাল কাহিনী। সুতরাং বন্ধন ভাঙতে প্রয়োজনীয় শক্তি তুমি এই বন্ধ এনার্জি দিয়ে বের করে ফেললা 4722 কিলো জুল। আবার বিক্রিয়াটিতে 6 দেয় নাই, এই 4 মোল ও সিঙ্গেল বন্ড এইচ এবং এই 4 মোল কি ও সিঙ্গেল বন্ড এইচ হবে নাকি 4 মোল সি ডাবল বন্ড ও হবে, দেখে বলে দাও। 4 মোল ও সিঙ্গেল বন্ড এইচ দিয়ে লিখছে, স্যার সেটা কি ঠিক ডাবল লিখছে না ভুল? ও, ডাবল মোল ও। সি ডাবল বন্ড ও হইব না? হ্যাঁ স্যার। হ্যাঁ, এটা কিন্তু ভুল লিখছে, তোমরা কিন্তু ভুল লিখো না। খাতায় এটা লেখার সময় কারেকশন করো, তাহলে পরবর্তীতে যাতে বুঝতে পারো, সেটা বোঝার জন্য যেই নোট তোমার রাখার দরকার সেই নোট তুমি রাখবে। ঠিক আছে, পরবর্তীতে বুঝার জন্য বা দেখা পিছনে লেখার জন্য। হ্যাঁ, আমি যদি এটা ডিজিটাল ফর্মে নিতে পারি তাহলে তোমাদেরকে আমি আবার ডিজিটাল ফর্মে পিডিএফ দিব না, অসুবিধা নেই।
তাহলে এখন নতুন বন্ধন সৃষ্টিতে নির্গত শক্তি হচ্ছে 5,680 কিলোজুল দেখলাম। তাহলে ডেল্টা এইচ এর মান পাইলা তুমি -958 কিলোজুল। স্যার ফার্স্ট লাইনে এবং এর পরে এটা বুঝি নাই। এবং হচ্ছে তোমার ওই যে এই এবং দিয়ে একটা টু দিছে, টুটা হইব না, 6 মোল ও সিঙ্গেল বন্ড এইচ 65, সেটা হবে। এই দুই যে দিয়ে কাটছে এই দুইটা তো হইব না, নাকি দেখুন? জি স্যার, না স্যার, শুধু হবে না। 6 মোল ও সিঙ্গেল বন্ড হবে। 6 মোল ও সিঙ্গেল বন্ড এইচ বন্ধন সৃষ্টি হয়। তাহলে নতুন বন্ধন সৃষ্টিতে নির্গত শক্তি 5,680 কিলোজুল। বন্ড এনার্জি দেওয়া সেটা হিসাব করবা। তাহলে ডেল্টা এইচ এর ভ্যালু হচ্ছে -958 কিলোজুল। তাহলে নেগেটিভ থেকে আমরা কি বুঝতে পারি? তাপ উৎপন্ন হয় নাকি তাপ শোষিত হয়? উৎপাদন। তাপ উৎপন্ন হয়। হ্যাঁ, তাহলে ডেল্টা এইচ এর ভ্যালু হচ্ছে -958 কিলোজুল। উৎপন্ন বা নির্গত তাপ শক্তির পরিমাণ 958 কিলোজুল, ইকুয়ালস হচ্ছে 9,58,000 জুল। রাইট? জি স্যার। তাহলে 1,000 দ্বিগুণ দিলে 9,58,000 জুল পাইবা। এখন 1 ক্যালোরি হচ্ছে তোমার 4.18 জুল। তাহলে তুমি চাইলে করতে পারো যে 4.18 ক্যালোরিতে 1 জুল, 1 ক্যালোরিতে কত জুল? আর 9,58,000, এই যে 4.18 জুলে 1 ক্যালোরি, তাহলে 1 জুলে কত ক্যালোরি আর 9,58,000 জুলে কত ক্যালোরি, সেইভাবে তুমি করতে পারো কিনা বলো? ইয়েস স্যার, বলো বলো। করা হবে। হ্যাঁ, তাহলে ওখান থেকে তুমি ওইটা করতে পারো বা সরাসরি ডিরেক্টলি এমনি দেখাতে পারো। 9 লেভেলের জন্য এইভাবে দেখানোই ভালো, যে 9,58,000 জুলে কত ক্যালোরি হবে, তুমি 4.18 দিয়ে ভাগ দিয়ে সেটাকে বের করে ফেলবে। তাহলে সেখান থেকে তুমি পাচ্ছ 229189, 918 6.6029 ক্যালোরি। তাহলে বিক্রিয়াতে উৎপন্ন তাপশক্তির পরিমাণ কত ক্যালোরি? যেটা উত্তর আসছে কত ক্যালোরি, রাইট? ইয়েস স্যার। তাহলে মোটামুটি ভাবে তোমার এই চ্যাপ্টার থেকে কি প্যাটার্নের অঙ্ক আসতে পারে? আরো যে একটা প্যাটার্ন আছে, এগুলো পরে ডিসকাস করা হচ্ছে। এটা হয়তো বা আরেকটা ইসের মধ্যে দেওয়া যাবে, আরেকটা পিডিএফ এ দেওয়া যাবে, কারণ পিডিএফ বেশি পৃষ্ঠা হলে সেগুলি আবার হয় না, মানে ওপেন হতে চায় না। এই জন্য আমি কম কম পৃষ্ঠা করে করতেছি। তাহলে আরো যেটা আছে সেটা হচ্ছে আহ আরেকটা পিডিএফ আর কি দিবনে। তাহলে ওখানে আরো কিছু অঙ্ক হয়তো বা থাকতে পারে। তাহলে অঙ্ক করার যে নিয়মটা, সেই নিয়মটা বুঝতে পারছি কিনা এবং ভালো লাগছে কিনা? স্যার এখানে কি অধ্যায়ে শুধু একটা নিয়মের অঙ্ক, এই নিয়মের? হ্যাঁ, তোমার তো E1 আর E2 দিয়ে আবার অঙ্ক আসতে পারে, সেই ধরনের অঙ্ক ডিসকাস করা হয়েছে, কিন্তু এই পিডিএফ এ সেটা মনে হয় নাই। পরে একটা পিডিএফ দেওয়া হবে, সেই পিডিএফ আসবে, বুঝছো? ইয়েস স্যার। তাহলে এটা দিয়ে দিব নে। এখন দেখো, ভাবছিলাম লেখাবো ইথানলকে ভবিষ্যতে জ্বালানি বলা যাবে কি। এটা বলছিলাম না, ইথানলের ব্যাপারে বিষয়টা অনেক আসে পরীক্ষায়, কাজে এটা লেখানো উচিত। তাইলে এখানে উত্তরটা দেওয়া হয়েছে, কাজে আমাদের আর কষ্ট করে মানে লাইন বাই লাইন ফলো করে লিখতে হচ্ছে না, বাসার ভিতরে আমরা স্বাচ্ছন্দ্যে লিখতে পারবো। বলছে জীবাশ্ম জ্বালানির মতো ইথানলের ফুরিয়ে যাওয়ার ভয় নেই, বিধায় একে ভবিষ্যতে জ্বালানি বলা যাবে। যেমন তোমার তেল, কয়লা বা প্রাকৃতিক গ্যাস, সেগুলির যে সাপ্লাই, সেগুলি কি এরকম ভাবে থাকবে নাকি একসময় সেটা শেষ হয়ে যাবে? শেষ হয়ে যাবে। তা শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তাহলে যদি শেষ হয়ে যায়, তাহলে নতুন এনার্জি সোর্স যদি আমরা খুঁজে না পাই, তাহলে পৃথিবীর ওখানে মনে করো পৃথিবীর পরিসমাপ্তির মতো হয়ে যাবে, মানুষ মানে প্রজাতি আর বাঁচবে না তখন আর। এরকম না বিষয়টা? হ্যাঁ। ইয়েস স্যার। তাহলে এখন কিন্তু ইথানল তো আমরা পৃথিবীতে যতদিন মানুষ বাইচা থাকবে, যদি শস্য দানা থাকে, তার মানে চাল ডাইল, তারপরে তোমার ওই জব, তারপরে হচ্ছে তোমার আটা ময়দা বানানোর জন্য যে গম, সেগুলি যদি থাকে, তাহলে ওগুলি থেকে আমরা ইথানল সারা জীবন ধরে তৈরি করতে পারবো। তাইলে জীবাশ্ম জ্বালানির মতো ইথানলের ফুরিয়ে যাওয়ার ভয় আছে, নাকি এটা মানে তোমার এটা যে পসিবিলিটি সেটা অফুরন্ত? অপরন্ত। অফুরন্ত, এই জন্য ইথানলকে আমরা ভবিষ্যতের জ্বালানি বলতে পারবো। ঠিক আছে, নবায়নযোগ্য এটা। তাহলে পরে বলা হয়েছে কয়লা, তেল, প্রাকৃতিক গ্যাস ইত্যাদি হচ্ছে জীবাশ্ম জ্বালানি। এগুলোর যা মজুদ আছে, পরিমিত মাত্রায় ব্যবহার করলে তা দিয়ে হয়তো 100 থেকে 150 বছর চলতে পারে।
100 পরে হাইফেন দিলে ভালো হইতো, কমা দিতে বলিনি আমি অবশ্য, 200 কমা। এরপরে আমাদেরকে মারাত্মক শক্তির সংকটে পড়তে হবে, মারাত্মক বানানে তয় নিচে ম, যদি নতুন খনি আবিষ্কৃত না হয়। কিন্তু ইথানলের ক্ষেত্রে এই সমস্যাটি নেই। যা বলছে এর বলছে ইথানল হচ্ছে একটি জৈব রাসায়নিক যৌগ বা বায়োকেমিক্যাল কম্পাউন্ড, যা চেষ্টার বা শর্করা জাতীয় ষষ্ঠ দানা। যোগের পরে কিন্তু দাঁড়িয়ে আছে, দাঁড়িটা হবে না, কমা হবে। যা চেষ্টার বা শর্করা জাতীয় ষষ্ঠ দানা, ষষ্ঠ দানার পরে এ আছে, এ তো দেওয়া লাগবে না। যেমন আলু, ভুট্টা, ইক্ষু প্রভৃতি থেকে, কথাটা দেয় নেই, প্রভৃতি থেকে হবে। প্রভৃতি থেকে গাজন প্রক্রিয়ার মাধ্যমে উৎপন্ন করা যায়। এর জন্য ইথানলকে জৈব জ্বালানি বলা হয়। তাহলে অনেকগুলো কিন্তু কারেকশন হয়, ঠিক আছে। এই যে যোগের পরে কমা দিতে পারো, ষষ্ঠ দানার পরে এ আছে, হবে না। আলু, ভুট্টা, ইক্ষু প্রভৃতি থেকে, থেকে কথাটা পরে নেই, গাজন প্রক্রিয়ার মাধ্যমে, গাজন প্রক্রিয়ার মাধ্যমে উৎপন্ন করা যায়। এই জন্য ইথানলকে জৈব জ্বালানি বলা হয়। তাহলে জানতে চাইতে পারো যে গাজন প্রক্রিয়া কি। যদি বায়োলজিতে পড়ে থাকো তাহলে গাজন প্রক্রিয়া সম্পর্কে কিছু আইডিয়া আছে, আর যদি না পড়ে থাকো তাহলে আমি বলতে পারি। স্যার বলেন। আর আমাদের বাংলাদেশে বেশিরভাগ মন্ত্রীদের তোমার হোটেল বিজনেস আছে, আবাসিক হোটেল। আর তাদের আরেকটা বিজনেস হচ্ছে তোমাদের, সেটা আমি কিন্তু আওয়ামী লীগ বিএনপি কোনো করতেছি না, বিএনপির সময়ে যারা মিনিস্টার ছিল তাদের ওই বিজনেস ছিল। তাদের ছিল হচ্ছে চোলাই মদের ব্যবসা। কি ব্যবসা? কিসের ব্যবসা? চোলাই মদ। চোলাই মদের ব্যবসা। এখন মন্ত্রী মিনিস্টাররা এই বিজনেসটা কেন করতে পারে? কারণ হচ্ছে ওনাদের তো আইনগত কোনো সমস্যা নেই। মানে ওনাদের কাছে কেউ যদি যে মনে করো হুমকি দেয়, ওনারা মনে করো ওই লোকের ঘুম করে ফেলবে। এই জন্য মন্ত্রী মিনিস্টারদের বিজনেস কি? চোলাই মদের বিজনেস। বুঝতে পারছো? মন্ত্রী বুঝছি। মিনিস্টাররা খুব মানে ইসের সাথে তোমার খুব ভালো মতো যে বিজনেসটা করে থাকে সেটা হচ্ছে চোলাই মদের বিজনেস। আর আবাসিক হোটেলের বিজনেস তারা করে। আবাসিক হোটেলের বিজনেস কেন করে? সেটা তোমরা বাচ্চা মানুষ, সেটা এখন হয়তো বা তোমরা কিছুটা বোঝো, কিন্তু আরেকটু বড় হলে আরেকটু বুঝবে। ঠিক আছে? আবাসিক হোটেলের বিজনেস কেন করে এটা তোমাদের আইডিয়া হবে। এখন ব্যাপার হইতেছে যে এই যে চোলাই মদ গুলি বানাইতেছে, সেই চোলাই মদ গুলো বানাইতেছে তোমার ওই যে বিভিন্ন জিনিসকে পচায়, যেমন পান্তা ভাতকে পচায়, তারপরে তোমার এই যে এই তোমার মনে করো ফল পাকলে সেটারে পচায়, আলুরে পচায় তৈরি করে, গম থেকে তৈরি করে। তাহলে এই যে জিনিসগুলি পচায়া তোমার বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া দিয়ে সেটারে পচায় টচায় এই যে চোলাই মদ বানাইতেছে, ঠিক আছে, এই যে পচানোর যে প্রক্রিয়াটা না, সেই প্রক্রিয়াটার নাম হচ্ছে গাজন বা ফার্মেন্টেশন। ঠিক আছে? তো মদ বানাইলো ব্যাকটেরিয়া, তারপরে বিভিন্ন ভাইরাস টাইরাস ইউজ করে যে বানাইলো, ঠিক আছে। তাইলে এই যে সিস্টেমটা, যে সিস্টেমে নাকি বানাইলো, সেটাকে আমরা বলতেছি ফার্মেন্টেশন বা গাজন। ক্লিয়ার হয়েছে? ইয়েস স্যার। বলছে যে ফার্মেন্টেশন বা গাজন প্রক্রিয়ার মাধ্যমে উৎপন্ন করা যায়, এই জন্য ইথানলকে জৈব জ্বালানি বলা হয়। আধুনিক কালে নতুন প্রযুক্তির মাধ্যমে উদ্ভিদের উপাদান সেলুলোজ থেকে ইথানল উৎপাদন করা সম্ভব হয়েছে। উদ্ভিদের মধ্যে একটা উপাদান আছে বায়োলজির মধ্যে, এটা তোমরা জানবা, যে সেই উপাদানের নাম হচ্ছে সেলুলোজ। তাহলে সেই সেলুলোজ থেকে এই তোমার এই ইথানল তৈরি করা সম্ভব হচ্ছে। ঠিক আছে? তাহলে বলছে পৃথিবী যতদিন আছে ততদিন বর্ণিত শস্য দানাগুলো কৃষিকাজের মাধ্যমে উৎপাদন করা সম্ভব। সুতরাং পৃথিবী যতদিন আছে ততদিন ইথানলের উৎপাদনও সম্ভব। ঠিক আছে? সুতরাং পৃথিবী যতদিন আছে ততদিন ইথানলের উৎপন্ন সম্ভব লিখছে, এটা হবে উৎপাদনও সম্ভব। অতএব খনিজ বা জীবাশ্ম জ্বালানির মতো ইথানলের ফুরিয়ে যাওয়ার সম্ভাবনা নেই। ঠিক আছে? স্যার তাইলে ইথানল থেকে প্রাপ্ত শক্তি কম না, অনেক কম? খুব কম, কিন্তু আহ, কম হইলেও কিন্তু তুমি তো তৈরি করতে পারতেছো, তৈরি করতে পারতেছো, তোমার ক্রাই সিস্টেম হচ্ছে নাকি হচ্ছে না? ক্রাইসিস হচ্ছে না যেহেতু, কাজে তোমার তো আর সমস্যা নেই। যে তোমার এনার্জি প্রয়োজন তুমি তৈরি করে নিলা, বুঝো নাই? ইয়েস স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, তাইলে লাস্টে হয়তো কিছুটা বাদ দিচ্ছে, এটা লিখবা। ওই যে লাস্টের কথাটা লিখবা, যে উপরে আলোচনা থেকে স্পষ্ট যে আহ, খনিজ বা জীবাশ্ম জ্বালানির মতো ইথানলে ফুরিয়ে যাওয়ার সম্ভাবনা নেই দেখে একে ভবিষ্যতে জ্বালানি বলা যাবে। লাস্টের কথাটা বলতে পারবে না? আর না বলতে পারলে এখন লেখা নাও, লাস্টে তো তোমার একটা কনক্লুশন থাকবে। উপরে আলোচনা থেকে এটি স্পষ্ট যে
খনিজ বা জীবাশ্ম জ্বালানির মতো ইথানলের আহ ফুরিয়ে যাওয়ার সম্ভাবনা নেই বলে একে ভবিষ্যতের জ্বালানি বলা যাবে। বুঝছো? তাহলে ওইটা তো তোমাকে লিখতে পারতে হবে। এখন লিখতে চাচ্ছ নাকি পরে লিখে নিতে পারবা? পারবো। তারপরে এই বিক্রিয়াটা বলছে 2s2O2, সেখান থেকে 2s2 প্লাস 2 বিক্রিয়াটি তাপ উৎপাদন আর তাপ হারি ডেল্টা এইচ এর মান নির্ণয় করো। বিক্রিয়া ডেল্টা এইচ এর মান থেকে পাওয়া যাবে। তাহলে এই অঙ্কটা এই হয়তোবা কোনো পোলা আমায় দিচ্ছিল, বলছিল যে স্যার এই অঙ্কটা একটু করে দেন, তখন আমি হয়তোবা করে দিছিলাম। তাহলে S2O2 এর গাঠনিক সংকেত দেখো, HOOH, এটা বলে হাইড্রোজেন পারক্সাইড। H2O2 হাইড্রোজেন পারক্সাইড, Na2O2 হচ্ছে সোডিয়াম পারক্সাইড, K2O2 হচ্ছে পটাশিয়াম পারক্সাইড। তাহলে এরকম যদি O2 থাকে তাহলে সেটাকে আমরা পারক্সাইড বলবো এবং গাঠনিক সংকেত আমরা এইভাবে লিখবো। বুঝতে পারছি? হ্যাঁ স্যার। তাইলে ওইটা গাঠনিক সংকেতটা কিন্তু এটা আলাদাভাবে আর আলোচনা যেহেতু করা হবে না, কাজে তোমাকে এখান থেকে শিখতে হবে। স্যার তাহলে CO2 তে স্যার পারক্সাইড বলে না কেন? CO2 তো C2O2 না, পারক্সাইড হলে তোমার যেমন এই যে H2O2 হয়েছে, ঠিক আছে? বুঝছো? এসে তাসিন C2O2 তো হয় নাই, হয়েছে কি তোমার H2O2 হয়েছে। এই জন্য তুমি ওইটাকে তুমি এই বলবা, পারক্সাইড বলে। পারক্সাইড বলবো এবং গাঠনিক সংকেত সবসময় এমনি লিখবা। যেমন এখানে H2O2 এর গাঠনিক সংকেত তুমি লিখছো H সিঙ্গেল বন্ড O সিঙ্গেল বন্ড O সিঙ্গেল বন্ড H। চ্যাপ্টার 5 পড়ানোর সময় তোমাদেরকে এটা বোঝানো হয়েছিল, H সিঙ্গেল মানে H2O2 এরটা চ্যাপ্টার 5 যারা ছিল আর কি ক্লাস রাসায়নিক বন্ধন। এখন তোমার যদি বলি যে NO2O2 এর গাঠনিক সংকেত লেখো, সেটা কি হবে বলো? Na2O2 সোডিয়াম পারক্সাইডের গাঠনিক সংকেত যদি লিখতে বলি তাহলে সেটা কি হবে? N 1 bond O 1 bond O 1 bond O। N না কি Na সিঙ্গেল বন্ড O সিঙ্গেল বন্ড O সিঙ্গেল বন্ড Na, রাইট? আর K2O2 যদি লিখতে বলি K কে 1 bond O সিঙ্গেল বন্ড 1 ও, bond O ও সিঙ্গেল বন্ড 1 ও, bond ও সিঙ্গেল বন্ড কে। হ্যাঁ, তাহলে এটা পারক্সাইড নিয়ে কিন্তু আর আলোচনা করা যাবে না। তাহলে পারক্সাইড সংক্রান্ত কোনো অঙ্ক যদি আসে আমাদের এইভাবেই করতে হবে, কাজে এটা নিয়ে আর আলোচনা করা যাচ্ছে না। আর পারক্সাইড ছাড়া বাদ বাকিগুলি তো আমরা জানি নাকি? হুম, জানি। পারক্সাইড ছাড়া পানির সংকেত তো আমরা জানি না। Yes স্যার। জি স্যার। তাইলে আমরা এখানে দেখা বলি যে কত ভাঙে সেটা একটু দেখা বলি, কোনটা কি ভাঙে দেখে দেখি ও তো বলো তো। সিঙ্গেল বন্ড এইচ ভাঙে হচ্ছে 4টা। ও সিঙ্গেল বন্ড এইচ 4টা, হ্যাঁ। আর ও সিঙ্গেল বন্ড ও ভাঙে 1টা। স্যার 2টা একটা না? বাইরে আবার ঠিক আছে যে ও সিঙ্গেল বন্ড ও ভিতরে আছে 1 মোল হইলো, তাহলে বাইরে আবার 2 গুণ থাকার কারণে কত মোল হবে? 2 মোল। 2 মোল। আর কি কি তৈরি হয়? O সিঙ্গেল বন্ড H তৈরি হয় 4 মোল এবং 1 মোল O ডাবল বন্ড O তৈরি হয়। তাহলে যদি আমি বলি যে ও ডাবল বন্ড ও সরি ও সিঙ্গেল বন্ড ও তৈরি হয় ভাঙে, ও সিঙ্গেল বন্ড ও ভাঙে 2 মোল, আর ও ডাবল বন্ড ও আহ, তৈরি হয় 1 মোল। তৈরি হয় 1 মোল, কোনো অসুবিধা আছে? না স্যার। না স্যার। যেহেতু বামে 4টা আছে ডানে 4টা আছে, কাটাকাটি দিয়েও করতে পারো। তোমার যদি ইচ্ছা হয় যে কাটাকাটি দিব না, আমার ইচ্ছা হইতেছে বাম দিক ডান দিক দুইটা ধরে আমি করি, তাইলে অসুবিধা নেই। তোমার ইচ্ছা, তুমি যেভাবে করতে চাও। ঠিক আছে, তার মানে তোমার কোনো প্রবলেম নেই। তুমি যদি চাও এই নিয়মে করবা তাইলেও পারো, তুমি যদি চাও ওই নিয়মে করবা তাইলেও তুমি পারো। ঠিক আছে? Yes স্যার। জি স্যার। তাহলে বিক্রিয়াটিতে 2 মোল ও সিঙ্গেল বন্ড ও বন্ধন ভাঙে এবং 1 মোল ও ডাবল বন্ড ও বন্ধন সৃষ্টি হয়। তাহলে বন্ধন ভাঙতে প্রয়োজনীয় শক্তি 2 গুণ 143 286 কিলো জুল, নতুন বন্ধন সৃষ্টিতে নির্গত শক্তি 98 কিলো জুল। তাহলে ডেল্টা এইচ এর মান হচ্ছে এইচআর মাইনাস এসপি কস মাইনাস 212 কিলো জুল। তাহলে ডেল্টা এইচ এর মান ঋণাত্মক বিধায় এটি একটি তাপ উৎপাদী বিক্রিয়া। ঠিক আছে?
পোলা হয়তো দেখে মনে করছে যে দিছে আমার এই অঙ্কটা, সে হয়তো মনে করছে যে এটা কঠিন অঙ্ক অনেক স্যার, মানে হয়তো ও পারতেছে না বা ওর একটু কঠিন মনে হয়েছে, এই জন্য বলছে স্যার এটা একটু করে দেন, তখন করে দিচ্ছিলাম। ঠিক আছে, ওর কাছে দেখে মনে হচ্ছে কঠিন, ও হয়তো তখন পারে নাই, তখন এনে দিচ্ছে স্যার এটা একটু করে দেন। হ্যাঁ, তখন আর কি আমি করে দিচ্ছিলাম, এরকম হতে পারে। আর পরে প্রশ্ন তো চলে আসতেছে, এসিড বৃষ্টি কিভাবে সৃষ্টি হয়, এর ক্ষতিকর প্রভাবগুলো লেখো। তাহলে বলছে প্রকৃতিতে প্রাপ্ত জ্বালানিগুলো মূলত অবিশুদ্ধ থাকে। অবিশুদ্ধ মানে কি, এটা পুরো পিওর জ্বালানি থাকে না, এটার মধ্যে অন্যান্য জিনিস মিশানো থাকে। তাহলে এর সাথে নাইট্রোজেন, সালফার, ফসফরাস, ফসফরাসের পরে আবার দাঁড়িয়ে দিচ্ছে কেন, প্রভৃতি মূলে বিভিন্ন যৌগ মিশ্রিত থাকে, মূলত অবিশুদ্ধ থাকে। এর সাথে হবে নাকি এদের সাথে হবে? স্যার এদের সাথে, যেহেতু প্লুরাল। ঠিক আছে, তাইলে তাইলে ওইটা মিশ্রিত থাকে, নাইট্রোজেনের, সালফারের বা ফসফরাসের অক্সাইডই বেশিরভাগ থাকে। তাহলে যদি বিশুদ্ধ না করে সকল জ্বালানি পোড়ানো হয়, তাহলে CO2 গ্যাসের সাথে এসব মৌলের অক্সাইড বায়ুতে চলে আসে, যা বৃষ্টির পানির সাথে মিশে এসিড তৈরি করে। বিক্রিয়া দেখানো হয়েছে নিচে, দেখবা। তখন তোমরা অলরেডি পেয়ে গেছো PDF। তখন যে বৃষ্টি হয় তার সাথে এসিড গুলো যথেষ্ট পরিমাণে মিশ্রিত থাকে, মানে অক্সাইডের সাথে তোমার বায়ুমণ্ডলের যে জলীয় বাষ্প আছে, সেই জলীয় বাষ্পের একটা রিয়েকশন হচ্ছে অক্সাইডের সাথে। ঠিক আছে, রিয়েকশন হয়ে তখন কি হচ্ছে, অক্সাইডের সাথে রিয়েকশন হয়ে কি হচ্ছে, যে এসিড তৈরি হচ্ছে। সেই এসিড গুলো তৈরি হওয়ার কারণে যে সময় নাকি বৃষ্টি হচ্ছে, তখন বৃষ্টির সাথে এসিড গুলো ভূপৃষ্ঠে পতিত হচ্ছে, এবং ভূপৃষ্ঠের যে পিএইচ লেভেল, সেই পিএইচ লেভেল চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এই যে বিষয়টি, সেই বিষয়টিকে আমরা এসিড বৃষ্টি বা এসিড রেইন বলতে পারি। ঠিক আছে, আমি আবার বলি, অসুবিধা নাই, আবার বলতেছি। যেমন এই যেমন কার্বনের অক্সাইড হচ্ছে CO2, সালফার অক্সাইড হচ্ছে H2, ফসফরাস অক্সাইড হচ্ছে P2O5। তাহলে এই যে অক্সাইড গুলি, সেই অক্সাইড গুলি বাতাসের মধ্যে যে জলীয় বাষ্প আছে, সেই জলীয় বাষ্পের সাথে মিশে এসিড তৈরি করে। যেমন CO2 যদি জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে তাহলে কার্বনিক অ্যাসিড হয়। তারপরে SO2 যদি অক্সিজেনের সাথে বিক্রিয়া করে SO3 তৈরি করে, তারপরে SO3 এর সাথে তোমার আবার জলীয় বাষ্পের বিক্রিয়া হয়ে সালফিউরিক অ্যাসিড হয়। আর P2O5 এর সাথে যদি তোমার জলীয় বাষ্পে বিক্রিয়া ঘটে, তাহলে তোমার ফসফরিক অ্যাসিড হয়। তাহলে এই যে অ্যাসিড গুলো, সেগুলি মনে করো তৈরি হচ্ছে বায়ুমণ্ডলে, তৈরি হওয়ার পরে যে সময় নাকি তোমার মনে করো নর্মাল বৃষ্টি হচ্ছে, যেমন আজকে সকালে বৃষ্টি হয়ে গেল, সেই বৃষ্টি যে সময় নাকি হচ্ছে, তখন ওই বৃষ্টির পানির সাথে অ্যাসিড গুলো মনে করো ভূপৃষ্ঠের মধ্যে পতিত হয়। ঠিক আছে, তাইলে ভূপৃষ্ঠ যদি পতিত হয়, তাহলে মনে করো অ্যাসিড যদি হয়, তাহলে পিএইচ লেভেল কমে যায়। তাহলে মনে করো কোন একটা গাছ, মনে করো সে বাঁচ হইতেছে, তার পিএইচ লেভেল যদি তোমার মনে করো 6 থাকে, তাহলে সে বেঁচে থাকে। আর যদি পিএইচ লেভেল কমে যায়, তাহলে সে মরে যায়। তাহলে দেখা গেল, মনে করো বেশি বেশি পরিমাণে এসিড বৃষ্টি হইলো পৃথিবীতে, তখন দেখা গেল যে মাটির পিএইচ যেটা আছে, সেই পিএইচটা 6 জায়গায় 4 হয়ে গেছে। তখন কি গাছটা বাঁচবে নাকি গাছটা মরে যাবে? তার গাছটা মরে যাবে। হ্যাঁ, তাহলে এই যে বিষয়গুলো, এসিড বৃষ্টির কারণে আমাদের সমস্যা হচ্ছে, সেই বিষয়গুলি মূলত এখানে ডিসকাস করা হয়েছে। তাহলে বলছে যে এই যে দেখো বিক্রিয়া সমূহ, CO2 প্লাস H2, সেখান থেকে H2CO3, কার্বনিক অ্যাসিড। 2 নম্বরে 2SO2 প্লাস O2, সেখান থেকে 2SO3, SO3 প্লাস H2, সেখান থেকে H2SO4, সেটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড। তারপরে তোমার 3 নম্বরে হচ্ছে N2 প্লাস O2, সেখান থেকে 2NO, 2NO প্লাস O2, সেখান থেকে 2NO2, 4NO2 প্লাস O2 প্লাস 2H2 ইকুয়ালস টু 4HNO3 নাইট্রিক অ্যাসিড। এগুলি তৈরি হচ্ছে। তাহলে বলা হচ্ছে এসিড বৃষ্টির ক্ষতিকর প্রভাব। এসিড বৃষ্টির কারণে গাছপালা মরে যায়, তারপরে জলাশয়ের পানি অম্লীয় হয়ে পড়ে, অম্লীয় হয়ে পড়ে, ফলে আহ, প্রাণী অন্যান্য জলজ প্রাণী টিকে থাকা কঠিন হয়ে যায়। ওই যে থাকা কঠিন হয়ে যায় কথাটা সে উপরে লিখছে। ঠিক আছে, এটা লিখতে হবে। আর 3 নাম্বারে একটা পয়েন্ট লিখতে পারো, সেটা হচ্ছে যে এই এই দালান কোঠা, ভাস্কর্য ইত্যাদির ক্ষতি হয়। 3 নাম্বারে সে এটা লেখে নাই, ডিকটেট করা হয়েছিল তাকে, কিন্তু সে লেখে নাই। তাহলে তুমি কি লিখবা, যে দালান কোঠা, ভাস্কর্য ইত্যাদির কি হয়, ক্ষতি হয়। পারবা লিখতে? দালান কোঠা, ভাস্কর্য ইত্যাদি ক্ষতি হয়। 3 নাম্বার এটা খাতার মধ্যে নিয়ে তুমি মনে করো ওইটি একটু লিখে রাখো, যে বৃষ্টির প্রশ্নে 3 নাম্বারটা এটা হবে, দালান কোঠা, ভাস্কর্য ইত্যাদির ক্ষতি হয়।
তাইলে আহ, এই যে বৈশ্বিক উষ্ণায়নে CO2 গ্যাসের ভূমিকা তো আমি আগেই দেখাইছি নাকি? দেখাইছি না? বলো বলো। হ্যাঁ। তাইলে তাইলে আমার মনে হয় যে আজকে ক্লাস শেষ করি, কারণ যথেষ্ট পড়া হয়েছে। তোমরা এগুলি তোলো খাতার মধ্যে।